ভিডিওতে তোমার সঙ্গে মুখে যখন ল্যাপেলটা লাগাচ্ছে সেটা হয়তো তোমার তরকারিতে পড়ে গেছে। তুমি এখন সেগুলো থেকে মানে বাঁচার জন্য কি ভেবেছো? ফুটবলারের একটা ন্যূনতম যোগ্যতা না হলে সে ফুটবলার হতে পারে না। কাস্টমারদের হটিয়ে দিচ্ছে আমার ওই একটা মাইক লাগানোর জন্য। কেউ না কেউ এসে এখানে পরোটা বেচছি, একটা উত্তরীয় পরিয়ে দিচ্ছে, একটা মালা পরিয়ে দিচ্ছে। দিনে কত ফোন একটা ছেলে অ্যাটেন্ড করতে পারে? আমি একদিন পিয়াজ পেয়েছিলাম এরকম বড় বড়, তো এক কাস্টমার আমাকে বলছিল ওটা কি, আমি বললাম আপেল। আপেল হইচইয়ের মতন একটা দারুণ ওটিটি প্ল্যাটফর্ম যেখানে তোমায় দেখা যেতে চলেছে, যদিও খুব বেশি তুমি কিছু বলতে চাইবে না। তোমার সব থেকে পছন্দের অভিনেতা মানে হিরোকে? জিৎ, বেঙ্গলি ফিল্মে। আচ্ছা, পছন্দের হিরোইন? মিমি চক্রবর্তী, বেঙ্গলি ফিল্ম। কাজী মানুষের পরিচয়, এবং সেই কথার সূত্র ধরেই আজকে চলে আসে শিয়ালদা স্টেশনের পাশে, যেখানে আপনাদের সকলের অতি পরিচিত, বলা যেতে পারে ইন্টারনেট সেন্সেশন হয়ে ওঠা রাজুদার পরোটা বিক্রি হয়, এবং রাজুদাও সেখানে আছে। দাদা, প্রথম যে জিনিসটা দিয়ে শুরু করব, তোমাকে যখন প্রথম আমি বললাম তোমার ইন্টারভিউটা করব, তুমি বলেছিলে এইভাবেই করে নিন না, তোমাকে এখানে আলাদা করে পেয়েছি একদম শেষে। তো এই ব্যস্ততাটার পরেও শুনছিলাম তোমার একটা অর্ডার আছে। এই অর্ডার বা এই পুরো ব্যাপারটা কি আগে ছিল, নাকি তুমি আজকে এতখানি পরিচিতিটা তোমার জীবনে আসার পরে তুমি এই অনেকগুলো রাস্তা খুলে গেছে? পরিচিতিটা আসার পর। আচ্ছা, পরিচিতিটা আসার পরেই এগুলো হচ্ছে। কিন্তু তোমার এই যাত্রাটা শুরু হয়েছিল কবে? তুমি হয়তো এই কথা অনেক জায়গায় আগে বলেছো আমাদের। যাত্রাটা শুরু হয়েছিল আজ থেকে 14 বছর আগে, যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। আমাদের পরিবারে একটা বড় সংকট নেমে আসে। সংকট কি, আমার বাবার অর্থ মানে কর্মর জায়গায় বন্ধ হয়ে যায়। সে যে কোনো জায়গা, যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গা, যে কোনো দিক দিয়ে হোক। তারপর থেকে শুরু হয় আমাদের কঠিন পরিস্থিতি। তার মধ্যে আমি আমার বাবার এক ছেলে, আর আমার তখন ঘরে মানে বিবাহিত যোগ্য বোন, দিদি, যাই হোক, মানে দিদি আমার বয়সে বড়। তখন আমাদের পরিবারে একটা বিশাল সংকট নেমে আসে, যেহেতু বাবার কর্মর জায়গায় নেই। আরও 15 বছর, তখন 2000, মানে আমার 1993-তে জন্ম, 2000 সবে আমি বুঝি। তখন আস্তে আস্তে আরও 2-4 বছর বাবা এদিক ওদিক করে চালানোর পর যে কঠিন পরিস্থিতি কী জিনিস আমি বুঝতে শিখলাম, যে এটাকে কঠিন পরিস্থিতি বলে। তখন আমি সবে মাধ্যমিক দিয়ে উচ্চ মাধ্যমিক দেব, সেই সময় এমন একটা সংকট নেমে আসে যে আমার বাইরের জগতে না বেরোলে নয়। এদিকে মানে পরিবারের প্রতি একটা হাহাকার বলে, মানে মধ্যবিত্ত থেকে বিলঙ্গ নেওয়া যে কতটা যন্ত্রণার, তা আমি একমাত্র বুঝি। কি করলাম, কি করি, গেলাম ক্যাটারারের কাজে। কি করতাম, মারোয়ারি ক্যাটারারের প্লেট ধরতাম। ওটা আমার কাছে খুব গর্বের, যে একটা দিন ওই কাজটা পেয়েছিলাম বলে আমি আমার পরিবারের পথে একটাই সাপোর্ট হয়ে দাঁড়িয়েছিলাম। যখন দেখলাম যে আর চলছে না, সেখান থেকে আমি কিন্তু এইচএস দিয়েছি, উচ্চ মাধ্যমিক দিয়েছি পল সায়েন্স নিয়ে, যেটাকে রাষ্ট্রবিজ্ঞান বলে। সেই সূত্র ধরে কলেজে 3500 টাকার জন্য আমি অ্যাডমিশন হতে পারিনি। গোবরডাঙ্গা হিন্দু কলেজ, শ্রী চৈতন্য কলেজের হাবড়া। তো 2 জায়গার ফর্ম আমি 3500 টাকার জন্য ফিল আপ করে জমা দেওয়ার মতো অর্থ আমার ছিল না। তখন আমি ক্যাটারারের কাজ যেতাম, মারোয়ারি ক্যাটারার, এবং হোটেলে জল বয়ের কাজ করতাম। মানে কলকাতা সাইডে নানা রকম হোটেলে গণপতি উৎসব কিংবা অ্যানিভার্সারি এগুলো হলে আলাদা জলের কাউন্টার হয়, সেখানে তাদের গেলাসে জল সাফ, মানে নানান গেলাসে জল সাফ করতে হয়। আর ভিআইপি লোকদের জন্য একটা ট্রেতে করে কাঁচের গ্লাসে জল নিয়ে, স্যার ওয়াটার প্লিজ, এরকম কাজগুলো করে আমি আমার কর্মজীবন শুরু। সেই সূত্রে পরোটার প্রতি আমাদের ফ্যামিলির একটা অভিজ্ঞতা ছিল, কেউ না কেউ জানতো পরিবারের মধ্যে। সেই সূত্র ধরে এমন একটা দিন ছিল, 50টা পরোটা নিয়ে আমি কলকাতায় এসেছিলাম। তো এখানে ওখানে সেখানে কোথায় বসবো, তখন কলকাতার ভাবমূর্তি ছিল আলাদা, আর আজকের দিনে কলকাতার ভাবমূর্তি আলাদা। এখন পয়সা দিলে অনেক কিছু পাওয়া যায়, তখন অর্থ দিলেও কিছু পাওয়া যেত না। সেইখানেই এখন সেই সূত্র ধরে যখন আমি এদিক ওদিক ছিন্ন বিচ্ছিন্ন হয়েছি, আমারই এই শিয়ালদার এক দাদা ভাই, তার নাম না বললে নয়, স্বপন দা, আমাদের স্বপন সনকার স্থানীয় বাসিন্দা এবং বড় ব্যবসায়ী, তার হাত ধরে আমি একটা জায়গা পাই, মানে কি বলে যেটাকে স্থায়ী না অস্থায়ী জায়গায়, একটা দোকানের শাটার, ওনারই পরিচিত। ধরুন ওনার যে বাবা এখানে তুই 11টা 10টা অবধি কর, তোকে কেউ কিছু করবে না। তখন একটা নিঃশ্বাস পেলাম যে না, আমি একটা সাপোর্ট পেয়েছি, প্ল্যাটফর্ম পেয়েছি, যদিও হয় রাস্তা। সেখান থেকে 14 বছর ধরে উনি আমাকে একইভাবে সাপোর্ট দিয়ে আসছে, স্বপনদা। সেই 14 বছর ধরে আমি পরোটা বেচে এসছে। 2023-এর মিডিলে আমার কাছে একজন ক্যামেরা করতে আসে,
আমি হঠাৎ পরোটা বেচছি, সকালে একজন একটা ক্যামেরা এরকম নিয়ে এসে বললো কী আছে, বললাম পরোটা। ও বললো তোমার কিছু ছবি আর কিছু বলতে পারবে? হ্যাঁ, আমি বললাম। তখন থেকে আমি জানলাম যে আস্তে আস্তে আমি একটা কিছু এরকম হচ্ছে। সেখান থেকে 1.5 বছর পর আমার এই জায়গা, এই আজকে 2025-এ এই 15 বছর আমার পরোটার লাইন শুরু হলো। তার মানে কি রাজুদা, কোথাও না কোথাও এই ইন্টারনেটটা তোমার কাছে একটা আশীর্বাদের মতন জীবনে একটা বড় সাপোর্ট। আমি সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ককে আমি বড় কুন্নিত জানাই। আর তার চাইতে বলো স্বপনদাকে, আগে স্বপনদা ছিল বলে একটা একটা স্থানীয় জায়গা পেয়েছিলাম। তারপরে 14 বছর কিন্তু আমি কিন্তু খুব বেশি না, 200, 150, 250 পরোটা নিয়ে একটা রাস্তা, ওই সাইডে একটা রাস্তায় বসতাম। সেখানে আমি বাড়ি যেতাম কিন্তু 1টা, 1.5টা, 12:30, 11টা খুব কম। আজকে সোশ্যাল নেটওয়ার্ক একটা নেটওয়ার্ক ছিল বলে আজকে আমি জনপ্রতিনিধি পেয়েছি। আমি ভাইরাল কিনা সত্যি আজকেও দিনেও আমি জানি না যে ভাইরাল কী জিনিস, কিন্তু যে আমি মানুষের ভালোবাসা পেয়েছি এটা আমি বুঝতে পেরেছি। অগণিত লোক আমাকে ভালোবাসছে। এরকম এই যে ভালোবাসার কাছে আমি হার মেনে গেলাম, যে ভালোবাসার কাছে এত কিছু, যে 20 টাকার পরোটা খেতে মালদা থেকে আসছে, বালুরঘাট থেকে আসছে তারা। ওই যে দাদা বলছে মালদা থেকে আমি এসেছি 20 টাকার অনলি পরোটা খাওয়ার জন্য। এই যে একটা গৌরব, একটা ভালোবাসা, যেমন 14 বছর কঠোর পরিশ্রম করার দিনগুলো ভুলে যাচ্ছে। যখন প্রথম কাজে আসতাম, আমি খুলেই বলছি, আমি বাড়ি গিয়ে কান্না করতাম যে আপনি একটা শিক্ষিত এডুকেশন ম্যাম, তো পড়াশুনোর জামানা ছেড়ে যখন আপনি যে কর্মেন্ট যাবেন একটা খুব আবেগভূত লজ্জা লাগে। কোনো কাজই ছোট না, কিন্তু আপনার আক্ষরিকত্ব যেটা বলে আপনার খুব একটা জায়গাটা না, মাথাটা নিচু হয়ে যায়। জাস্ট অন্য আমার একটা পলিটিক্যাল, আমার দাদা এবিপি আনন্দ রিপোর্টার, সুদীপ ঘোষ বারাসাত চাপাটালির একটা সংবাদ মাধ্যমে কাজ করে। আমার মিডিয়া লাইনে যাওয়ার ইচ্ছা ছিল, নাহলে আইটিআই করার ইচ্ছা ছিল। তখন আজকে আরও 15 বছর আগে আইটিআইয়ের একটা আলাদা সম্মান ছিল, কিন্তু আমি না পেরেছি, যুব কম্পিউটার যেতে না পেরেছি আমি আইটিআই। সব হলো মেন হলো অর্থ, আমার নেই অর্থ। এইবার সেই সূত্রে যখন ওই সব ত্যাগ করে একটা ব্যাসে মানে 20 জন থাকে, 20 জনের মধ্যে একটা ছেলে যখন ছিটকে আসে, সেই ছেলেটা জানে তার যন্ত্রণাটা কী। বুক ভরা স্বপ্ন যখন মানুষ দেখে, কখন মাধ্যমিক দেওয়ার পর তো মানুষ একটা স্বপ্ন দেখা শুরু করে, তাই তো? হ্যাঁ, আমি একটা জায়গায় যাব, আমি একটা কর্ম করব, আমি একটা স্বপ্ন। আস্তে আস্তে তো ধীরে ধীরে মাধ্যমিক দিলাম, 3 মাস আমার স্কুল বন্ধ, আমি কোনো কাজ করিনি। তখন এই যে পরিবারের প্রতি এইরকম একটা সংকট আসবে তা তো বুঝতে পারিনি। তখন আমার বাধ্য হয়ে কাজে বেরাতেই হলো। তখন থেকে ভাবলাম যে কর্মটাই আমার কাছে আগে। সেই সূত্র থেকেই আমার ক্যাটারার, 1.5 বছর আমি ক্যাটারারের, আমাদের ভাষায় পিকআপের কাজ বলা হতো। আর একটা সার্ভিস, একটা পিকআপ। সার্ভিসম্যানরা লোককে খাবার পরিবেশন করে, পিকআপরা এই খাবারগুলো কালেক্ট করে। আপনি হতে পারেন একটা জুস খাচ্ছেন, গ্লাসটা আমাকে দিলেন, আমি গিয়ে ওখানে ধোলাইয়ের ওখানে, এরকম 1.5 বছর পর একজন লোকের সাথে পরিচয় হতে আমার এই পরোটা। সেখান থেকে 14 বছর জার্নি, আজকে সোশ্যাল মিডিয়া। দাদা, এরই সঙ্গে আরও একখানা জিনিস চলে আসে, যখন থেকে তুমি পরিচিত হয়েছো তারপরে আমি বহু ফুড ব্লগারের ভিডিও দেখছিলাম, রান্নাটা তোমার কেমন সেটা নিয়ে নানা ধরনের কথা, কেউ বলে খারাপ, কেউ বলে ভালো, নানা ধরনের নানা। এটা কি তোমার কোনো রকমভাবে প্রভাব ফেলে? বা যদি অন্যভাবেও বলি, যে যেহেতু এখন তুমি অনেকটা পরিচিতি পেয়ে গেছো, বা তার আগে থেকেও যদি বলা হয় যে রান্নাটা ভালো করতে হবে, আরও নতুন কিছু আইটেম যদি ইন্ট্রোডিউস করা যায়, এরকম কোনো কিছু প্ল্যান আছে কি? কারণ দেখছিলাম তুমি অর্ডারও এখন যেহেতু পাও। অর্ডার বলতে এখানের কিছু লোকের অর্ডার আমার মানতে হয়, কিন্তু অর্ডারটা আক্ষরিকত অর্ডার মানে হ্যাঁ, এবার এই কিছু অর্ডার নেওয়া তো সম্ভব হয় না, কিছু ফেক আছে যারা ফোনে ডিস্টার্ব করে। এবার রিয়েলিভাবে যারা করে অল্প কিছুর মধ্যে দিয়ে আমার সম্ভব হলে, কারণ আমার জার্নিংটা রাত জায়গা, এখান থেকে যে 400-500 পরোটা আমি বিক্রি করি, এটা করতে রাত 10:30 থেকে আমার রাত 3টা টাইম লাগে। এরপরে অর্ডার নেওয়া সম্ভব হয় না। এবার কিছু লোকের রিকোয়েস্ট আমাদের রাখতে হয়, যেমন আজকের অর্ডারটা দিয়েছে স্বপনদা, যে আমাকে 14 বছর ধরে আগলে রেখেছে। এবার উনি তো স্পেশাল না, স্পেশালের কাছে বেশি আমার ঘরের মধ্যে ওনার ছবি বাঁধানো করা আছে, কিন্তু কোনো ঠাকুর দেবতার ছবি নেই, উনি গড। কিন্তু যেদিন দুদিনে আমি কলকাতায় ছিলাম, উনি আমাকে সাপোর্ট করেছিল। তা যতদিন আমি মৃত্যু না হবে আমার জায়গাটা এখানে থেকে যাবে। মানুষের কি হয় জানি না, তো ওনার আমার পরিবার এক পাশ, উনি এক পাশ।
তো আজকে ওনার রিকোয়েস্ট আছে যে এখানে একটা খেলা আছে, সেখানে আমার স্টল বসবে। বিগত দিনে মদন স্যার ওখানে একটা অর্ডার উনি ধরিয়ে দেয়, ওই রকম ওখানে এরম কিছু আমাদের রাখতে হয়। এমনি কোনো যে এখানে স্টল ওখানে স্টল সেরকম আমি করব না। তুমি কি হেল্পিং হ্যান্ড নিয়েছো তোমার, মানে নাকি এর পুরো দায়িত্বটা তুমি একা সামলাও, নাকি তোমার পরিবারের কেউ বা তোমার? বাড়িতে ফুল পরিবার সাপোর্ট করে। এখানে কোনো হেল্পিং বলতে আমার কিছু পরিচিত বন্ধু বান্ধব যারা এই দিনে একদিন আমার কাস্টমার ছিল, এখন তারা আমাকে হেল্প করে, এরকম কিছু। আর তুমি মোটামুটি এখান থেকে বাড়ি যাওয়ার পর তুমি নিজে মানে পরিবারকে সময় দেওয়ার জন্য কি আলাদা করে সময় পাওয়া, বা নিজেকে সময় বলবো না, মানে রেস্ট করার জন্য? কারণ অনেকটা রাত্রিবেলায় দেখুন, আমিও তো একটা ম্যারিড লাইফ, আমারও পরিবার আছে, যেহেতু তাকেও পরিবারকে টাইমের চাইতে বাবা মাকে টাইমে থেকে আজকে মানে কেউ একজন তো আমার ওয়েটের অপেক্ষায় থাকে। সেরকম কিছু হলে, যেমন এখান থেকে ধরুন 11টার ট্রেনে আমি বাড়ি গেলে 1:30 বাজে ঘুমাই গিয়ে সিনাইগুলো ধোয়া মাজা করে স্নান খাওয়া দাওয়া, ধরেন 5টা পর্যন্ত ঘুমালাম। ধরেন যেমন আমার ওখানে বাণীপুরে মেলা হয়, অশোকনগর নাম শুনেছেন, যে একটা ভালো বড় লোক উৎসব, কালকে বাণীপুর মেলায় যেমন আমরা যদি 6টায় বেরাই 8টার মধ্যে চলে আসি। ওকেও টাইম দিলাম, কর্মকেও টাইম দিলাম। এবার একদিন কাজে না আসলে এই যে এই পরিবারটা, এটাও তো আমার একটা পরিবার, ভোর রাত 12টা থেকে ওয়েট করছে 3টে পরোটা খাওয়ার জন্য। তার মানে কতটা, এরকম 10খানা দোকান তো আছে, তারা কিন্তু এই রাজুদার হাতের পরোটা খাবে। এই যে এই ভালোবাসাটা, তাদের আমি কুন্নিত জানাই। দাদা, এরই সঙ্গে আমি অনেক জায়গায় দেখেছি ভিডিওতে তোমার সঙ্গে মুখে যখন ল্যাপেলটা লাগাচ্ছে, সেটা হয়তো তোমার তরকারিতে পড়ে গেছে, সেগুলো নিয়েও অনেক সময় দেখা গেছে। এবার তোমারও এগুলো হয়তো চোখে পড়েছে। এবার স্বাভাবিকভাবে এটাকে নিয়ে অনেক কথা হতে পারে এবং তোমার দিকে আঙুল উঠতে পারে, যেহেতু তুমি বিক্রেতা। তুমি এখন সেগুলো থেকে মানে বাঁচার জন্য কি ভেবেছো বা কি? প্রথম যখন ওই রকম একটা দিন আসলো, কালী পুজোর পর একটা মারাত্মক দিন আসলো আমার লাইফে, আমি তো ভেবেছিলাম আমার কর্মের জায়গাটাই নষ্ট হয়ে যাবে। এইবার যখন আমি দোকানটা ওখানে ছিল, শাটার দোকানটা ছিল, তো রাত 12টার সময় 1000 লোকের সমাগম। মানে এই যে আপনি এদিকে একটু ক্যামেরা করুন, এই যে এটা অশোকা হোটেল আছে, এখান থেকে পুরো লাইন হয়ে গেল মিনিমাম 1 কিলোমিটার। এমন হয়ে গেল অশোকা হোটেলের ম্যানেজার স্বপনদাকে অবজেকশন করে দিল। মানে ওই জায়গাটা, মানে স্বপনদা বলছে, রাজু আমি শেষ, আমার আর মাথায় কাজ করে না, কী করা যায়। তখন আমি মানে 10 দিন, এবার স্বপনদা দোকান বন্ধ করা যাবে না, দোকান বন্ধ করতে দেবো না, তাতে যত চাপ আসুক। প্রশাসনিক চাপ আসলো, লাস্ট যেদিন প্রশাসনিক চাপ আসলো, স্বপনদা হলো আর কিছু করার নেই, পাবলিকের উপরে কিছুই না। তখন বললো কি করা যায়। তো আমি ওইখান থেকে 7:30টার সময় এসব নিয়ে আমি একদিন পালিয়ে গেলাম, মানে পরোটা কেড়ে খেয়ে নিল। এমন, হ্যাঁ, মানে কেড়ে বলতে এমন একটা অবস্থা, এনাকে দিচ্ছি উনি নিয়ে নিচ্ছে। এই সূত্রে আমি মালগুলো রেখে আমি সাইড হয়ে গেলাম যে কী করা যায়। তখন আমি এই জায়গাটা চলে আসলাম। এই জায়গাটা স্বপনদাকে আমি বললাম, দাদা ফাঁকা জায়গা, আমি 2 দিন করে দেখি। তো দাদার সাথে আমার সাথে আসলো, এসে বললো তুই লাগা, তোকে কোনো চাপ দেবে না, কেউ কিচ্ছু বলবে না, কেউ একটা টাকাও নেবে না। কিন্তু এখানে কি বাবা তোর বিক্রি হবে? তুই তো গরিব মানুষ, যদি ওই জায়গায় তো কোনো সাপোর্ট করতে পারছি না, আমার প্রতি চাপ এসে গেছে প্রচুর। তো কি করবি, গরিব মানুষ, যদি কোনো কিছু হয়ে যায় তো পরিবারটা তো ভেসে যাবে। তো দেখি না, যেদিন এসি সেদিন থেকে একটা পাবলিক ভালোবাসা আমি পেয়ে যাচ্ছি, একটা অমায়িক ভালোবাসা। তবে দাদা, এরই সঙ্গে যে ধরো তুমি তো তোমার মানে পল সায়েন্স পড়তে পড়াশোনা ছেড়ে দিয়ে তোমাকে পরিবারের হাল ধরতে হয়েছে, কিন্তু হয় না, যেগুলো আমাদের নিজেদের ইচ্ছা থাকে সেগুলো মা বাবারা চায় তাদের সন্তানরা যেন কোনোদিন সেই অসুবিধার মধ্যে না পড়ে। তো সেই জায়গা থেকে তুমি তোমার ভবিষ্যতের প্রজন্মকে যাতে একটা সুস্থ ভবিষ্যৎ দিতে পারে এবং সে যেটা চায় সেটা নিয়েই যেন সে এগোতে পারে, সেটার জন্য তো তোমার দেখুন, আমি এখনও কিন্তু আমার বইগুলো ট্যাঙ্ক করা আছে, ট্যাঙ্কে ভরা আছে আজকের দিনেও। যেমন একটা কথা বলছি, যবে আমি মাধ্যমিক দেব, আপনি বুঝবেন, ABTA একটা বই হতো আমাদের, অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন, এটা একটা বই আমি কিনতে পারিনি। তা কি, মানে এমন একটা দুর্দিন আমাদের মধ্যে ছিল। তো মানে শিয়ারে পড়তাম ওই বইটা, একটা মোটা বই, আমাদের মাধ্যমিক দেওয়ার সময় এবং এইচএসের সময়ও লাগে, অল বেঙ্গল টিচার অ্যাসোসিয়েশন একটা বই যেটা। তো সহায়িকাও কিনতে পারতাম না, আমি নোট করে রেখে দিতাম। তো ওগুলো
এখনও আমার ট্রাঙ্কে ভরে তালা করা আছে, ভবিষ্যৎ প্রজন্মে যেন বলতে পারি যে একটা দিন আমার জীবনে এতই দুর্দিন গেছে যে আমি একটা খাতা কিনতে পারিনি। তো চেষ্টা করব যে তাকে যেন মানুষের মতো মানুষ করতে পারি, আমার এই কঠোর পরিশ্রমের মধ্যে থেকে যেন আমার এই ঘাটতিটা যেন তার মধ্যে বিরাজ করতে পারি, এই ইচ্ছা। আপনি আজকে আমার মনের কথা বলেন, আমি মানে ভেবেই রেখে দিয়েছিলাম যে একটা ছেলে শিক্ষিত হতে হতেও সে যখন না পারে সেই যন্ত্রণা কিন্তু 5 জন বোঝে না, অতএব 5 জনের সাথে শেয়ার করা মানে বৃথা। কিন্তু আজকে আপনি একটা ক্যামেরার মধ্যে বলতে পেলে কী হলাম, নিজেকে সাহসী মনে করলাম যে কঠোর পরিশ্রমের মধ্যে আমি জিততে পারিনি, আমি হেরে গেছি। কোথায় তুমি হেরেছো? অন্যরকম ভাবে জিতেছো, তোমার জীবন যুদ্ধে তো তুমি জিতেছো। আজকে আমি খুব আনন্দিত, খুব উল্লাসিত। এত মানুষের ভালোবাসা যেন গড, ঈশ্বর, ভগবান, আল্লাহ, যিশু যেন আমার মধ্যে কোনো দম্ভ অহংকার না দেয়। আমি গ্রাম বাংলা থেকে উঠে আসা ছেলে, এখান থেকে ঘুমা কিন্তু অনেক, ট্রেনে কিন্তু পাক্কা 1.5 ঘন্টা। আমি কিন্তু ওই কঠিন পরিস্থিতি ওই বাড়িতে করার পর আমার 1.5 ঘন্টা ট্রেনে কিন্তু দাঁড়িয়ে থাকতে হয় এই 2 পয়সা পরিবারের জন্য। অতএব কিসের দম্ভ, কিসের অহংকার জানি না। তো এরকমভাবে যেন মানুষের পাশে থাকতে পারি, মানুষকে ভালোবাসতে পারি, কোনো দম্ভ অহংকার যেন ভগবান না দেয়। তোমার যে কথাটা তুমি বলো যে ওই আপেল, পেঁয়াজের ব্যাপারে আপেল বলো, এইগুলো কি তুমি প্রথম থেকেই? না, যখন এমন একটা দিন ছিল আমি চিল্লে পাওয়াটা বেচতাম, তো চিল্লাতে যখন কাস্টমারের ভাব আস্তে আস্তে বাড়লো, সেই মুহূর্তে আমি একদিন পেঁয়াজ পেয়েছিলাম এরকম বড় বড়। তো এক কাস্টমার আমাকে বলছিল ওটা কি, আমি বললাম আপেল। সেই দিনটাই কাজে লেগে গেল যে আপেল। আচ্ছা বেশ, আমি আরও তার সঙ্গেই দেখেছি অনেক ইউটিউবারের ভিডিও থেকে যে তোমার দোকানে প্রচুর মানুষ তো আসে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এমন অনেক সময় হয়েছে যে তুমি বিরক্ত হয়ে যাও, যে তুমি নিজে বলেছো দাদা আপনার পায়ে হচ্ছি চলে যায়। এরকম কোন জিনিসগুলো, এখন ফুড ব্লগিং একটা দারুণ একটা প্রফেশন এবং ভালোবাসার সঙ্গে মানুষ করে, এবার কেউ তো যে স্বেচ্ছায় ভুল করতে চায় না, কোন জিনিসগুলো তোমাকে বিরক্ত করে? কোন জিনিসগুলো বলতে আমি চেয়েছি যে ব্লগার, ইউটিউব ব্লগার মানে ফুড ব্লগার বলছি, ফুড ব্লগারের একটা ন্যূনতম যোগ্যতা না হলে সে ফুড ব্লগার হতে পারে না। তো ফুড মানে কি, আমার খাবার, সে আমার খাবারের চাইতে আমার পরিবারের খোঁজ নিতে চাই বেশি। আপনার বলার ধরন আলাদা, তার বড় ধরন আলাদা। সে আপনি তো আমার অনুমতি নিয়েছেন, সে যে একটা মাইক আমাকে লাগাবে, আমার তো আমিও তো একটা যতই নিম্নমানের লোক হোক ওনার তো একটা অনুমতি নিতে হয়। দাদা আমি একটা ব্লগ করব, কি আমার একটা ছবি নিতে গেলেও অনুমতিটা প্রয়োজন, আমি যেটা বুঝি। তা আমি চেয়েছিলাম আপনারা অনুমতি নিন, আমাকে কাছে এরা খেতে এসছে, আপনারা যতই সোশ্যাল মিডিয়া আমাকে তুলে দিক, এরাও তো অগণিত লোক, এরা তো খেতে এসছে, তাদের খাবার দিন, আমি আপনাদের স্পেশাল টাইম দেবো। তারা কি করছে, কাস্টমারদের হটিয়ে দিচ্ছে আমার ওই একটা মাইক লাগানোর জন্যে। মাইকটা কেউ তরকারিতে ফেলে দিচ্ছে, আরে ওটা তো একটা খাবার, কেউ জলে ফেলে দিচ্ছে, কেউ আমাকে ঠেলে ফেলে দিচ্ছে, কেউ পরোটার পরে হুমড়ে পড়ছে। কিন্তু আমি এগুলোর প্রতিবাদ করার জন্য আমি লিখে দিয়েছিলাম বোর্ডে যে ইউটিউব ব্লগ বন্ধ আছে, কিন্তু আমি কুন্নির জানাই সোশ্যাল মিডিয়াকে, তার জন্যে আজকে আমার এই পরিচিতি। কিন্তু তারাও তো ভুল করছে, কেউ জিনিসের ভালো খারাপ দুটোই, কেউ না কেউ এসে এখানে পরোটা বেচছে, একটা উত্তিরিও পরিয়ে দিচ্ছে, একটা মালা পরিয়ে দিচ্ছে। আমি পড়তে চাইনি বলে তাদের কাছে খারাপ। আমি বলেছি আপনি আমাকে ডাকুন স্পেশালভাবে, আমি আপনার উত্তিরিও নিচ্ছি, একটা মালা নিচ্ছি, কিন্তু এই ব্যবসা ক্ষেত্রে কেন? আমি এগুলোর প্রতিবাদ করতে চেয়ে কিছু লোকের কাছে খারাপ হয়েছি, সে খারাপ আমার কাছে জয়ের এবং ভালো। এগুলো নিয়ে যদি আমি মনে করি যদি পাবলিশ আমাকে খারাপ বলে, আমার ফলোয়ার্স আমাকে খারাপ বলে, তাহলে আমি তাদের কাছে দুঃখিত। আমি ব্যবসার জায়গায় কোনো রকম কোনো কিছু করতে চাই না। আমার ব্যবসা করি, 5 জনকে খাওয়াই, তারপর আমি তাদের সব কথারই, আমি একটা গাড়ি যাব না, আমি 11টা কোটি ধরবো না, আপনার সাথে কথা বলে আমি 1 ঘন্টা পরে বাড়ি যাব, কিন্তু আপনার অনুরোধ আমি রাখবো। আমি এটাই তাদের মধ্যে বলতে চেয়েছিলাম। তবে দাদা এরই সঙ্গে তোমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, হইচইয়ের মতন একটা দারুণ ওটিটি প্ল্যাটফর্ম যেখানে তোমায় দেখা যেতে চলেছে। যদিও খুব বেশি তুমি কিছু বলতে চাইবে না আমি জানি, কিন্তু এই জার্নিটা শুরু হয়ে কেমন লাগছে? এই জীবনের প্রথম কোনো ক্যামেরার মাধ্যমে দাঁড়ালাম, যে মানে একটা আনন্দ তো আপনি বুঝতেই পাচ্ছেন, যেহেতু আপনারা ক্যামেরার মধ্যে থাকেন, যে লাইফে কোনো একটা ছেলে ক্যামেরার মধ্যে দাঁড়িয়েছে। আর বিশেষ করে হইচই একটা বড় অডিশন প্ল্যাটফর্ম, ওয়েব সিরিজ,
তো সেখান থেকে আমাকে হচ্ছে ডিসেম্বরে ইনভাইট করে, কি ডিসেম্বরের মাঝামাঝি ইনভাইট করা হয়েছিল। আমি অতটা বুঝতাম না, তা দেখি জানুয়ারিতে না সত্যি। তো আমার দিন পড়লো 4 তারিখ, গেছি। যেটুকু কিছু না কিছু হয়েছে আপনারা খুব রিসেন্টলি টিভির পর্দায় দেখতে পাবেন। তবে আমাদের সবার একটা ডাউট ছিল এই হইচইর ব্যাপারটা আসার পর থেকে, তোমাকে তো একে ফোনে পাওয়া যায় না, তো তারপরে যে তোমাকে এত পাওয়া যাবে কি না, না না না, ফোনে পাওয়া যাবে বলতে কি আমার নাম্বারটা পাবলিশ করার পর আমি কিন্তু বিরক্ত বোধ হয়ে গেছি। দিনে কত ফোন একটা ছেলে অ্যাটেন্ড করতে পারে? 1500-700 নিচে ফোন আসে না। আরে ফ্যামিলি মেম্বারও তো পাগল হয়ে যায়, যার জন্য আমার ফোনটা কল লিস্টটা ব্লক করা আছে। না আমরা যেটা ভাবছিলাম যে তুমি দোকান আজকে খুলবে কিনা, ছুটি নেবে কিনা। আমি দোকান বন্ধ করে কোনো না কোনো ব্লগ কিংবা আমার একটা নিজস্ব চ্যানেল আছে রাজুদার পকেট পরোটা, আমার 1,80,000 ফলোয়ার্স আছে। আমি তাদের মধ্যে বলে যাই যে আমি কালকে আসতে পারবো না। এবার শারীরিক দুর্বলতা যদি কিছু হয়ে থাকে পরিবারের যাওয়ার, তাদেরও তো টাইম দিতে হয়। এবার সেই সূত্রে যদি প্ল্যান থাকে কাল যাব না বলে দিই, আর যদি প্ল্যান না থাকে হিট অফ দ্য মোমেন্ট ছুটি, তাহলে তো কিছু করার থাকে না, আমারও তো রেস্টের দরকার। কিন্তু এবার তো এতখানি পরিচিত হয়ে যাওয়ার পরে পরিবার দাবি নিশ্চয়ই করে চলো কোথাও ঘুরতে নি, আগেও করতো, এখন নিশ্চয়ই আরো বেশি দাবিটা করে না? তারা আমার পরিবার দাবির চাইতে আমার বিজনেসটাকে বেশি কেয়ার করে। এবার এইবার 6 মাস 9 মাস একদিন, তা যেমন এই শীতের মৌসুম, একটা দিন হয়তো কোথাও বেরাবো জানুয়ারির মিডিলে, এরকম প্ল্যান আছে। তাই ছাড়া যে বিশাল যে আহামরি আবদার তারা করে না। তাদের কাছে আমার বিজনেসটাকে তারা প্রচণ্ড ভালোবাসে। বেশ, আমি আর বেশি সময় নেব না, ট্রেন ধরতে হবে। তোমাকে আমি 3-4টে ছোটোখাটো প্রশ্ন করবো, যেগুলো তুমি ফাটাফাট যেরকম মনে আসে উত্তর দিতে হবে। তোমার সব থেকে পছন্দের অভিনেতা মানে হিরোকে? জিৎ, বেঙ্গলি ফিল্মে। আচ্ছা, পছন্দের হিরোইন? মিমি চক্রবর্তী, বেঙ্গলি ফিল্ম। আচ্ছা, সব থেকে বেশি তুমি খেতে ভালোবাসো? আমি হ্যাঁ, আমি সাধারণ ডাল ভাত সবজি বেগুন ভাজা। এটা কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা রয়েছে? উত্তরবঙ্গ। আচ্ছা, এখন অবধি জীবনে যা যা হলো তোমার সঙ্গে আজকের দিনে দাঁড়িয়েও, যদি জীবনকে এক লাইনে মানে ওই ক্লাস 12-এর রাজুকে যদি কিছু বলতে চাও যে সেটা ছেড়েছে বলে আজকের রাজু রাজু হয়েছে, ভালো লাগা খারাপ লাগা সব মিলিয়ে কি বলবে? তো যখন আমার কিছু ক্লাস ফ্রেন্ড যখন আপনার কলেজে ভর্তি হতো, তারা আমাকে নিয়ে ব্যঙ্গ করতো যে পারলি না। তারা কিন্তু প্রফেশনালি কিছুই হতে পারিনি, তারাও কিন্তু আমার মতো নিম্নমান। যখন এই ডেস্কিটা নিয়ে আমি মাথায় করে যেতাম পাড়া থেকে, তখন ভ্যান গাড়ির প্রচলন ছিল না, তখন আমাকে দেখে লোকে হাসতো, আর আমার মাথাটা তখন এরকম নিচু হয়ে যেত। তো সেই দিনটার কথা আজকে আমার মনে পড়ছে যে এই দিনটা ছিল বলে আজকে আমি এই জায়গা। আমি সেলিব্রিটি হতে চাই না, আমি বড় জায়গাও যেতে চাই না, আমি এরকম সাধারণ জীবনযাপন করতে চাই। আমি কোনো রেস্টুরেন্ট করতে চাই না। আমি কঠোর পরিশ্রম করেছি 14টা বছর। আমি জানি না আর কতদিন আমি বাঁচবো। আমি যতদিন আমার কর্মক্ষমতা থাকবে আমি এইভাবেই, আমি ফুটপাতেই আমি এই পরোটাই বিক্রি করে যাব। যদি তুমি অলরেডি অনেকটাই পরিচিত, মানে তুমি সবার কাছেই পরিচিত, তাও যদি আমাদের চ্যানেলের দর্শকদের একটু তোমাকে এইভাবেই ভালোবাসতে এবং সাপোর্ট করতে। তো স্মৃতি সিনেমা আজকে আমার এখানে এসছে, তো আপনাদের সংবাদ মাধ্যমকে আমি কুন্নিত জানাই। তো কি আর বলবো, যে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার এই অডিয়েন্স, আমার ফলোয়ার্সকে। তো আপনাদের চ্যানেলকেও সুস্বাগতম জানালাম। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।